Don't forget to like, share and subscribe Ada 24/7 channel. Also download Ada 24/7 app. Don't forget to like, share and হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা যে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো তোমাদের সকলের সামনে এনেছি, সেগুলো শুধু গুরুত্ব বলবো না, গুরুত্বটা এতটাই যে সেটা সমস্ত সরকারি চাকরি পরীক্ষার ক্ষেত্রেও ভীষণ গুরুত্বপূর্ণ। স্পেশালি রেলে গ্রুপ ডি এবং ডাব্লিউবিসিএস এর মতো এক্সাম যারা টার্গেট করে এগিয়ে চলছো, তাদের জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। চলো তাহলে সকলে মিলে রেডি হয়ে যাই আমরা আজকে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোকে নিয়ে আলোচনা করার জন্য। ক্লিয়ার? তাহলে চলো সকলে রেডি। গুড। তাহলে একটা জিনিস দেখো, আমার প্রথমেই বলি, আমাদের স্মার্ট ইন্ডিয়া স্মার্ট এয়ারিতে আমাদের দেখা যাচ্ছে 12% অফ আছে অল প্রোডাক্টের ওপর। আমাদের অল ব্যাচেসের ওপর কিন্তু আমরা দেখতে পাচ্ছ, আড্ডা 24/7 অল ব্যাচেসের ওপর দেখতে পাবে 12% অফ। ক্লিয়ার? দেখো, একটা সরকারি চাকরি পাওয়ার জন্য আমরা কত টাকা বিভিন্ন জায়গায় নষ্ট করি, কিন্তু আড্ডা 24/7 যে পরিমাণে কম কোর্স ফিতে মধ্যে তোমাদের টিচিং দেয়, সেটা কিন্তু একটা বলতে পারো একটা অন্য জায়গা বা অন্য লেভেলে তোমাদের নিয়ে আছে। তার উপরও কিন্তু 12% অফ দিচ্ছে আমার কোড নাম্বার Y284। আমার কোড নাম্বার টার্গেট করো Y284, এখানে পাবে হাইয়েস্ট ডিসকাউন্ট। ক্লিয়ার? আমি প্রথমেই বলি, যে সমস্ত ছাত্রছাত্রীরা যে ত্রিপুরার জন্য পড়াশোনা করেছো, ত্রিপুরা আড্ডা 24/7 এবার ধীরে ধীরে বাংলা থেকে ত্রিপুরা দিকেও এগোচ্ছে। ত্রিপুরা, ক্লিয়ার? ত্রিপুরা সিভিল সার্ভিস TPSC, ক্লিয়ার? আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস কি WBPSC, ক্লিয়ার? ত্রিপুরা সিভিল সার্ভিসের জন্য আমাদের ব্যাচ চলে এসেছে। যে সকল ছাত্রছাত্রীরা ত্রিপুরায় আছো, যারা ক্লাস করছো বা আমাদের ক্লাস রেগুলার দেখছো, তারা অবশ্যই আমাদের ব্যাচটা নিতে পারো। তোমাদের জন্য স্পেশাল ব্যাচ, এবং দেখতে পাবে এটা FSI এর জন্য একটা ব্যাচ এবং গ্রুপ সি গ্রুপ ডির জন্য একটা গুরুত্বপূর্ণ ব্যাচ। এই ব্যাচটা পাবে সম্পূর্ণরূপে আমার কোড নাম্বার Y284। ক্লিয়ার? চলো চলে যাব। প্রথম কোশ্চেন, বিলুপ্তগিন কোথাকার রাজা ছিল? বিলুপ্তগিন কোথাকার রাজা ছিল? ঠিক আছে, হ্যাঁ, কোথাকার রাজা ছিলেন? কোশ্চেনটা একটু ভুল হয়েছে, এটা ভুল কোশ্চেন, একটু আমি চেঞ্জ করে পরের কোশ্চেন চললাম। আল কাদির বিল্লাহ উপাধি কে ধারণ করেছিলেন? আল কাদির বিল্লাহ, কোশ্চেনটা খুব ভালোভাবে বুঝতে পারছো। আল কাদির বিল্লাহ উপাধি কে ধারণ করেছিলেন? আল কাদির বিল্লাহ দুজন মানুষ ধারণ করেছিলেন উপাধি। একজন মানুষ ছিলেন আল কাদির বিল্লাহ, নামই ছিল, তার নাম ছিল কাদির বিল্লাহ, ঠিক আছে না, যাকে পরবর্তীকালে আল উপাধি দেওয়া হয়েছিল, অতএব তার নাম হচ্ছে আল কাদির বিল্লাহ। এই আল কাদির বিল্লাহ হচ্ছে বাগদাদের খলিফা। ক্লিয়ার? খলিফা, বাগদাদের খলিফা এই আল কাদির বিল্লাহ, একজন মানুষের পরিচয় আমরা পেলাম। এবং আল কাদির বিল্লাহ উপাধি আরেকজনকেও দেওয়া হয়েছিল। সেটা কে? সুবক্তগিন না মাহমুদ না আলাপ্তগিন? কে ছিল? এই আলাপ্তগিনের পরিচয় আমি তোমাদের একটা ঘটনা বলি। আলাপ্তগিন আর সুবক্তগিন, এরা দুজনাই ছিল, এরা মাথায় রাখার চেষ্টা করবে, এরা দুজনাই ছিল দাস বংশের, স্লেভ বংশের। ঠিক না? স্লেভ মানে আমাদের সুলতানি বংশের স্লেভ বংশ না, আফগানিস্তানের একটা জায়গা ছিল, ঠিক না, সেখানকার স্লেভ বংশের দুজনই ব্যক্তি ছিলেন, সুবক্তগিন অ্যান্ড আলাপ্তগিন। ক্লিয়ার? এই সুবক্তগিন এবং আলাপ্তগিনের গুলাম ছিল সুবক্তগিন, মাথা রাখার চেষ্টা করবে, আলাপ্তগিনের গুলাম ছিল সুবক্তগিন। ক্লিয়ার? এই আলাপ্তগিন এবং সুবক্তগিন দুজনের আর দাসের কাজ করবে না বলে তারা আফগানিস্তানের থেকে বেরিয়ে গজনির দিকে চলে আসে এবং গজনিতে এসে নিজেদের সাম্রাজ্য তৈরি করে। ক্লিয়ার? এবং সেখানে আলাপ্তগিন রাজা হয় এবং তার প্রধান সেনাপতি হয় সুবক্তগিন। এবং আলাপ্তগিনের বয়স অতিরিক্ত বেশি হয়ে যাওয়া আলাপ্তগিন সে তার মেয়ের সাথে সুবক্তগিনের বিবাহ দেয়। ক্লিয়ার? এবং আলাপ্তগিনের মেয়ের সাথে সুবক্তগিনের যে বাচ্চারা জন্মগ্রহণ করে তার হয় নাম মাহমুদ। ক্লিয়ার? তা আল কাদির বিল্লাহ উপাধি কে দিয়েছে? আল কাদির বিল্লাহ উপাধি কে ধারণ করেছিলেন? আর যদি অপশন দেখি, মাহমুদ রাইট আনসার। ক্লিয়ার? মাহমুদ হচ্ছে রাইট আনসার। এবার প্রশ্ন হচ্ছে, মাহমুদ যেহেতু রাইট আনসার হচ্ছে, মাহমুদ হচ্ছে সেই ব্যক্তি যে ভারতবর্ষকে 17 টাইমস
অ্যাটাক করেছিল। অ্যাটাকে অবজেক্ট কি ছিল, উদ্দেশ্য কি ছিল? অবজেক্ট অ্যাটাক করা অবজেক্ট কি ছিল বা উদ্দেশ্য কি ছিল? অ্যাটাক করা অবজেক্ট বা উদ্দেশ্য একটাই ছিল যে ভারতবর্ষ থেকে যত ওয়েলথ আছে, সম্পদ আছে, সেই সম্পদগুলো ডাকাতি করা বা চুরি করা, এইটা তার মেন মুখ্য উদ্দেশ্য ছিল। বোঝা গেল? এইটাই তার মেন মুখ্য উদ্দেশ্য ছিল, যে ভারতবর্ষ থেকে সম্পত্তি লুট করা। ঠিক আছে, এই সম্পত্তি লুট করার জন্য ভারতবর্ষকে 17 বার সে আক্রমণ করেছিল। এই মামুদ আরো একটা টাইটেল উপাধি ধারণ করেছিল, বুধ শিকন। ক্লিয়ার? বুধ শিকন, বুধ শিকন। বুধ শিকন মানে কি? মূর্তি ভঞ্জক, মানে দেব দেবী মূর্তি ভাঙার জন্য সে একদম বলতে পারো টপে ছিল। ঠিক আছে না? এই জন্য তাকে একটা উপাধি দেওয়া হয়েছে বুধ শিকন। এবার মাথায় রাখার চেষ্টা করবে, এই উপাধিটা কিন্তু মামুদকে কেউ দেয়নি। ক্লিয়ার? এই উপাধি মামুদকে কেউ দেয়নি, এই উপাধি মামুদ নিজেই নিজের নাম রেখেছিল। ক্লিয়ার? বোঝা গেল? পরের কোশ্চেন, তাহাকিক এ হিন্দ বইটি কার লেখা? তাহাকিক এ হিন্দ বইটি কার লেখা? আল বিরুনি, ফিরদৌসি, গোবিন্দ রাজ তোমার। তাহাকিক এ হিন্দ বইটা কার লেখা? বলো। তাহাকিক এ হিন্দ বইটা কার লেখা? ভীষণ ভীষণ একটা গুরুত্বপূর্ণ বই। ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে বা রেলে গ্রুপ ডির ক্ষেত্রে যদি আমরা দেখি, নোটিস করি, এই ধরনের কোশ্চেন গুলো বেশি আসে হিস্ট্রি থেকে, যে বইয়ের নামগুলো আমাদের তুলে দেয়, যে বলে দেয় যে এই বইটা কার লেখা, ওই বইটা কার লেখা, এই ইত্যাদি ইত্যাদি ঘটনাগুলো কিন্তু আমরা দেখতে পাই, নোটিস করতে পাই। অতএব বইয়ের নামগুলোকে কেউ সহজভাবে নেবে না, এগুলো কিন্তু ভীষণই একটা গুরুত্বপূর্ণ জায়গা বা ভীষণই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। তাহাকিক ই হিন্দ বইটি কার লেখা? বইটা হচ্ছে তাহাকিক ই হিন্দ। বইটা আর একটা নাম আছে, তোমরা অনেকে বুঝতে পারবে না, তার নাম হচ্ছে কিতাবুল হিন্দ। কি নাম? কিতাবুল হিন্দ। ক্লিয়ার? বইটা আর একটা নাম হচ্ছে কিতাবুল হিন্দ। এই বইটা কার লেখা? এই বইটা সম্পূর্ণরূপে লেখা হচ্ছে আল বিরুনি। ঠিক আছে? ফিরদৌসির লেখা একটা বই, ফিরোজ শাহী, ফিরোজ শাহী, ফিরোজ শাহী। ক্লিয়ার? শাহী। এই ফিরোজ শাহী বইটা কিন্তু লেখা হয়েছিল ফার্সি ভাষায়, ফার্সি ভাষায়। ঠিক আছে না? এবং এই বইটা আরেকটা ভাষায় আমরা দেখতে পাই, তুর্কি ভাষায়, তুর্কি ভাষায়। বোঝা গেল? ফিরোজ শাহী, এই যে আলবিরুনি, ফিরোজ শাহী এবং আরেকজন নাম হচ্ছে উদ্বি, উদ্বি। ক্লিয়ার? এরা তিনজন ব্যক্তি হচ্ছে, মাথায় রাখার চেষ্টা করো, তিনজন ব্যক্তি হচ্ছে গজনী সুলতান মাহমুদের দরবারে পণ্ডিত, পণ্ডিত ব্যক্তি ছিলেন তিনজনই। ক্লিয়ার? এই ফিরদৌসি কোনোদিন ভারতবর্ষে আসেনি, কোনোদিন ভারতবর্ষে আসেনি। আলবেরুনি এসেছিল মাহমুদের সাথে, উদ্বি এসেছিল ভারতবর্ষে, কিন্তু ফিরদৌসি কোনোদিন ভারতে আসেনি। কিন্তু ফিরদৌসি ভারতবর্ষে না এসে ভারতবর্ষে একটা কথা বলেছিলেন, যে ভারতবর্ষে যদি কোথাও স্বর্গ আছে, স্বর্গ, হ্যাঁ স্বর্গ আছে, সেই স্বর্গটা কোথায়? সেই স্বর্গটা হচ্ছে, মাথায় রাখার চেষ্টা করো, সেই স্বর্গটা হচ্ছে কাশ্মীরে। ক্লিয়ার? ভারতবর্ষে যে কোথাও স্বর্গ আছে, সে স্বর্গ হচ্ছে কাশ্মীরে। তাহলে ভারতবর্ষে না এসে ভারতবর্ষ সম্পর্কে এরকম গুণাবলী কথাবার্তা তিনি কিন্তু বলেছিলেন। আর এই যে গোবিন্দ রাজ তোমার দেখছো না, গোবিন্দ রাজ তোমার, ক্লিয়ার? গোবিন্দ রাজ তোমার কে ছিল বলতো? তরাইনের প্রথম যুদ্ধে, ব্যাটেল অফ তরাইন। ক্লিয়ার? ব্যাটেল অফ তরাইন, তরাইন। এবার তরাইন আমি বলে দিলাম, তরাইনের যুদ্ধ, প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল বলো? প্রথম তরাইনের যুদ্ধে, ফার্স্ট ব্যাটেল, প্রথম তরাইনের যুদ্ধে বা ব্যাটেল অফ ফার্স্ট তরাইন যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান তৃতীয়, ক্লিয়ার? পৃথ্বীরাজ চৌহান তৃতীয় এর গভর্নর ছিল, গভর্নর ছিল গোবিন্দ রাজ তোমার। ক্লিয়ার? তাহলে একটা জিনিস, গোবিন্দ রাজ তোমারের জন্য কিন্তু মোহাম্মদ ঘড়ি, এই জায়গাটা কিন্তু মাথায় রাখবে, গোবিন্দ রাজ তোমারের জন্য কিন্তু মোহাম্মদ ঘড়ি তরাইনের প্রথম যুদ্ধে পরাজিত হয়েছিল। ক্লিয়ার? আর তরাইনের দ্বিতীয় যুদ্ধে মোহাম্মদ ঘড়ি ভারতবর্ষে ভারতবর্ষে মুসলিম সাম্রাজ্য সেট আপ করেছিল। ঠিক আছে না? সেই তরাইনের দ্বিতীয় যুদ্ধে মোহাম্মদ পৃথ্বীরাজ চৌহানে কে ছিল গভর্নর? কে ছিল? পৃথ্বীরাজ চৌহানের গভর্নর ছিল তরাইনের দ্বিতীয় যুদ্ধে। পৃথ্বীরাজ চৌহানের গভর্নর ছিল কে? বলতে পারবে? এটা তো গোবিন্দ দাস তোমার বললাম, আমি ক্লাসে কিন্তু বারবার বলেছিলাম, চামুন্ড রায়, চামুন্ড, চামুন্ড রায়। ক্লিয়ার? দুটো জিনিস বোঝা গেল? গুড। আরে পড়াশোনা এইভাবে করতে হবে। চলো, অলঙ্কিত মহল কে বানায়? অলঙ্কিত মহল, অলঙ্কিত মহল কে বানায়? আমরা আজকেই দিল্লি যাচ্ছি,
যদি আমরা যাই ঘুরতে বা যে জায়গায় যাই, হ্যাঁ, যদি আমরা তাজমহলের দিকে যাই বা আমরা যদি কুতুব মিনারের দিকে যাই, তাহলে আমি চেষ্টা করব এই অলঙ্কিত মহলটা তোমাদের দেখানো, ঠিক আছে না? অলঙ্কিত মহল কেমন টাইপের দেখতে ছিল, এরকম টাইপের। দেখো ছবি, এই যে এইটা হচ্ছে অলঙ্কিত মহল, এটা হচ্ছে অলঙ্কিত মহল। আপ- শাহজাহান তৈরি করেছিল, এটা ঠিক আছে, এটা শাহজাহান তৈরি করেছে অলঙ্কিত মহল। শাহজাহান দুটো মহল তৈরি করেছিল, একটা অলঙ্কিত মহল, একটা পিনিলি মহল। পিনিলি মহলটা কি? পিনিলি মহলটা হচ্ছে এরকম ঘরটা, ঘরের ডিজাইনটা, হ্যাঁ, এরকম ভাবে ডিজাইন থাকবে, এটা হচ্ছে পিনিলি মহল বা পানিলি মহল, যে দুটোই নাম বলা হয়, পানিলি, পানিলি বা পিনিলি, একই ব্যাপার। ক্লিয়ার? পিনিলি, ক্লিয়ার? বানিয়েছিল। বলা হয়ে থাকে এই দুটো ঘর, এই পানিলি মহলটা, একমাত্র এই পানিলি মহলটা তিনি শাহজাহান কি করেছিলেন, সে তার স্ত্রী মমতাজকে, মমতাজ, মমতাজকে গিফট করেছিলেন। ক্লিয়ার? শাহজাহান, ঠিক আছে। এবার দেখো, শাহজাহান সম্পর্কে আমাদের আরো একটা গুরুত্বপূর্ণ জায়গা আমি তোমাদের বলে দিই, শাহজাহান কি করেছিল, ঠিক আছে? শাহজাহান সম্পর্কে আরো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আমি তোমাদের সামনে তুলে ধরছি, যে আমরা সবাই জানি তাজমহল শাহজাহান নির্মাণ করেছিল, তাজমহল, তাজমহল, ক্লিয়ার? তাজমহল, তাজমহল নির্মাণ করতে আমাদের অনেক আজগুবি কাহানি আছে না, যে তাজমহল নির্মাণ যে করেছিল তার হাত কেটে দিয়েছিল শাহজাহান। এই সমস্ত ঘটনাগুলো ইতিহাস সত্য কিনা আমি জানি না, কারণ এর কোনো তথ্য মানে অরিজিনাল কোনো তথ্য এসেছে কিনা আমার তাও জানা নেই। আমি অনেক বই পড়েছি এটার উপর, কিন্তু এই ধরনের তথ্য আছে আমার জানা নেই। কিন্তু এই তাজমহল যে বানিয়েছিলেন যে দুজন ইঞ্জিনিয়ার, তার নাম ছিল ওস্তাদ, ওস্তাদ ঈশা খাঁ, ঈশা খাঁ, ঠিক আছে না? আর একটা ছিল ওস্তাদ আহমেদ লাহোরি, ওস্তাদ আহমেদ লাহোরি, ক্লিয়ার? ওস্তাদ ঈশা খাঁ আর একজন ওস্তাদ আহমেদ লাহোরি। আর আমরা যে বিরিয়ানি খাই না, বিরিয়ানি, বিরিয়ানি, বিরিয়ানি খায় না, মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, ফিশ বিরিয়ানি, এই বিরিয়ানি সোর্স কিন্তু এই তাজমহল বানানো জায়গা থেকে, ঠিক আছে না? অরিজিন এটা, ক্লিয়ার? বিরিয়ানি অরিজিন কোথায়? এই তাজমহল বানানো জায়গা থেকে। হুম, বোঝা গেল? শাহজাহানের সময়, মাথা রাখার চেষ্টা করো, শাহজাহানের সময় খুব কি ডেভেলপ হয়েছিল, আর্কিটেকচার, আর্কিটেকচার ভারতবর্ষে ডেভেলপ হয়েছিল। আর জাহাঙ্গীরের সময় পেন্টিং, পেন্টিং, ক্লিয়ার? পেন্টিং ডেভেলপ হয়েছিল, ক্লিয়ার? জাহাঙ্গীর পেন্টিং ডেভেলপ হয়েছিল। আর এই যে ঔরঙ্গজেব, যে নিজের বাবা দাদাদের হত্যা করে মুঘল দরবারে রাজা হয়েছিল, এই ঔরঙ্গজেব যে জিনিসটা, যে ট্যাক্সটা আকবর সরিয়ে দিয়েছিল, আকবর একটা ট্যাক্স চালু করেছিল, জিজিয়া ট্যাক্স, ক্লিয়ার? এটা ছিল, সরি বন্ধ করেছিল, নন মুসলিম ট্যাক্স, যারা হিন্দু সমাজের ওপর মানুষ হয় তাদেরকে ট্যাক্স দিতে হবে, জিজিয়া ট্যাক্স, এটা আকবর সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছিল। এই জিজিয়া ট্যাক্সটা, ক্লিয়ার? জিজিয়া, জিজিয়া ট্যাক্সটা কিন্তু আকবর এই ঔরঙ্গজেব চালু করেছিল, নন মুসলিম এটা ট্যাক্স, ক্লিয়ার? চলো পরের কোশ্চেন। পিটার মান্ডি কোন রাজা দরবারে এসেছিলেন? পিটার মান্ডি কোন রাজার দরবারে এসেছিলেন? পিটার মান্ডি, ক্লিয়ার? শাহজাহান, আকবর, জাহাঙ্গীর না অরঙ্গজেব? পিটার মান্ডি কোন রাজার দরবারে এসেছিলেন? বলো, ভীষণ ভীষণ একটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এটা কিন্তু। পিটার মান্ডি কোন রাজা দরবারে এসেছিলেন এবং তার উদ্দেশ্য কি ছিল? পিটার মান্ডি একজন ব্রিটিশ, আমি বলে দিলাম, যাও। তাহলে অবজেক্ট কি ছিল? অবজেক্ট, এর অবজেক্ট কি ছিল? এর অবজেক্ট কি ছিল? এর অবজেক্ট ছিল গুজরাটে একটা জায়গা, গুজরাট, গুজরাটের একটা জায়গা যার নাম ছিল মিরাট, ক্লিয়ার? মিরাট, এটা ইউপি মিরাট না, গুজরাট মিরাট, এখানে একটা ফ্যাক্টরি বানানো, ফ্যাক্টরি বানানো, ক্লিয়ার? পিটার মান্ডি একটা ফ্যাক্টরি বানানো, তার পারমিশন নেওয়ার জন্য শাহজাহানের দরবারে এসেছিল। কার দরবারে এসেছিল? শাহজাহান না, আমি উত্তর বলবো না এখন। কার দরবারে এসেছিল পিটার মান্ডি? শাহজাহানের দরবারে এসেছিল। আকবরের দরবারে একজন গ্রিক দূত এসেছিল, আকবরের দরবারে, আকবরের দরবারে একজন গ্রিক দূত এসেছিল, তার নাম কি বলতে পারবে? গ্রিক দূত, বিলোপ তালান, বিলোপ তালান,
বিপ্লব তালান এসেছিল আকবরের দরবারে। জাহাঙ্গীরের দরবারে একজন ফার্সি দূত এসেছিল। ফার্সি দূত বলতে পারবে? জাহাঙ্গীরের দরবারে একজন ফার্সি দূত এসেছিল। জাহাঙ্গীরের দরবারে, জাহাঙ্গীরের দরবারে একজন ফার্সি দূত এসেছিল, বলতে পারে তার নাম? ফার্সি দূত কাইকু খান। কাইকু খান। ক্লিয়ার? ঔরঙ্গজেবের দরবারে একজন ব্রিটিশ এসেছিল, যে ইউপিতে, যে ইউপির এলাহাবাদে একটা কারখানা করার জন্য পারমিশন নিতে এসেছিল ঔরঙ্গজেবের দরবারে। তার নাম হচ্ছে স্ট্যান পিটারল্যান্ড। পিটারল্যান্ড। তাহলে এই নামগুলো কিন্তু মাথায় রাখার চেষ্টা করবে। হ্যাঁ, এই নামগুলো মাথায় রাখার চেষ্টা করবে। পরের কোশ্চেন, রণথম্বুর কোন রাজা আক্রমণ করেছিল? রণথম্বুর কোন রাজা আক্রমণ করেছিল? রণথম্বুর, রণথম্বুর কোন রাজা আক্রমণ করেছিল? আলাউদ্দিন খলজি, ঔরঙ্গজেব, জালালউদ্দিন খলজি, বাবর। রণথম্বুর কোন রাজা আক্রমণ করেছিল? কোন রাজা? রণথম্বুর কোন রাজা আক্রমণ করেছিল? রণথম্বুর। ক্লিয়ার? রণথম্বুর কোন রাজা আক্রমণ করেছিল? কোন রাজা? রণথম্বুর হচ্ছে রাজস্থানের একটা জায়গা, একটা প্লেস। ক্লিয়ার? রাজস্থানের একটা প্লেস, রাজস্থানের একটা প্লেসের নাম হচ্ছে রণথম্বুর। বোঝার চেষ্টা করো, রাজস্থানের একটা প্লেসের নাম হচ্ছে রণথম্বুর, যেখানে রাজা কে ছিল? হামির দেব চৌহান। হামির দেব চৌহান। রাজা কে ছিল? হামির দেব চৌহান। এখানে কে আক্রমণ, রণথম্বুর কে আক্রমণ করেছিল? রণথম্বুর, রণথম্বুর প্রথম আক্রমণ করেছিল, কে করেছিল? জালালউদ্দিন খলজি, যাকে আমরা জেকে বলি। এবং জালালউদ্দিন খলজি 2 টাইমস আক্রমণ করেছিল, 2 টাইমস অ্যাটাক করেছিল। দুবারই কিন্তু ফেল হয়েছিল। ক্লিয়ার? ফেল। আলাউদ্দিন খলজি রণথম্বুর একবার আক্রমণ করেছিল, 1 টাইমস। ক্লিয়ার? কিন্তু সাকসেস হয়েছিল। ক্লিয়ার? বোঝা গেল? এই বাবর, এই বাবর ও কিন্তু রণথম্বুর আক্রমণ করেছিল। তখন বাবরের সময় রণথম্বুরের রাজা কে ছিল? কে ছিল? সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন আহমেদ। ক্লিয়ার? এই ঔরঙ্গজেব রণথম্বুর আক্রমণ করেছিল, এই ঔরঙ্গজেব রণথম্বুর আক্রমণ করেছিল। ক্লিয়ার? ঔরঙ্গজেব রণথম্বুর আক্রমণ করেছিল। ঔরঙ্গজেবের সময় এই রণথম্বুরের রাজা কে ছিল? এবং ঔরঙ্গজেবের সময় লাস্ট আক্রমণে আর রণথম্বুর আক্রমণ হয়নি। কে ছিল? বলতে পারবে? আল ফিরদাস, আল ফিরদাস চৌহান। ঠিক আছে? তাহলে রণথম্বুর এমন একটা জায়গা যেখানে সবাই আক্রমণ করেছিল, সুলতানি যুগ থেকে শুরু করে মুঘল যুগ পর্যন্ত। সুলতানি যুগ থেকে শুরু করে মুঘল যুগ পর্যন্ত রণথম্বুরকে সবাই আক্রমণ করেছিল। ক্লিয়ার? আলাউদ্দিন খলজি আক্রমণ করে, জালালউদ্দিন খলজি করে, ঔরঙ্গজেব করে, বাবর করে। এবার প্রশ্ন হচ্ছে, আমি তোমাদের এখানে করে দিই, ঠিক করে দিই, জায়গাটা একটু কালারটা চেঞ্জ করে দিই, তাহলে বুঝতে পারবে তোমরা। ঠিক আছে? জালালউদ্দিন খলজি ফার্স্ট টাইম অ্যাটাক করে, এই ছিল ফার্স্ট টাইম অ্যাটাক। ঠিক আছে না? ফার্স্ট অ্যাটাক, ফার্স্ট টাইম, ফার্স্ট অ্যাটাক। ঠিক আছে? এটা আলাউদ্দিন খলজি সেকেন্ড অ্যাটাক, সেকেন্ড অ্যাটাক। ঠিক আছে না? বাবর থার্ড অ্যাটাক, থার্ড অ্যাটাক। ঠিক আছে না? আর ঔরঙ্গজেব ফোর্থ অ্যাটাক, ফোর্থ অ্যাটাক। বলবো স্যার এখানে কি এমন আছে যেখানে সবাই আক্রমণ করছে? কি এমন আছে এখানে? কি এমন ঘটনা ঘটেছে এখানে সবাই আক্রমণ করছে? তার অন্যতম কারণ, এই রণথম্বুর ছিল পাহাড়ের ওপরে একটা রাজ পরিবার। যেমন সিমলা মানালি গেলে দেখতে পাবে, হিমালয়ের দিকে গেলে পাহাড়ের ওপর মানুষ বসতি স্থাপন করেছে না, তেমনই একটা রাজ পরিবার। খুব সুন্দর কথা, ঠিক না? কিন্তু এই রাজ পরিবারের সব থেকে বেশি সোনা ছিল, গোল্ড। ক্লিয়ার? গোল্ড, গোল্ড।
এই রাজ পরিবারের সব থেকে বেশি গোল্ড ছিল, তাই রণথম্বুরকে সবাই আক্রমণ করতে চেয়েছিল। ক্লিয়ার? হ্যাঁ, বোঝা গেল? চলো পরের কোশ্চেন। তার আগে বলি, আমাদের আড্ডা 247-এ জেনারেল নলেজ জিকের উপর কিন্তু একটা মারাত্মক একটা বই কিন্তু হার্ড কপি বই আছে, হার্ড কপি। ক্লিয়ার? খুব সুন্দর একটা হার্ড কপি বই আছে, যে বইটা পুরো জিএস পেপারটা, জিএস পেপার, ক্লিয়ার, জিএস পেপার কিন্তু কভার করে, পুরো জিএস পেপার কভার করে। এখানে আমরা দেখতে পাবো হিস্ট্রি পাবো, জিওগ্রাফি পাবো, ঠিক আছে না, ফিজিক্স পাবো, কেমিস্ট্রি পাবো, হ্যাঁ, বায়োলজি পাবো, কনস্টিটিউশন পাবো। আমরা এতগুলো জিনিস কিন্তু এখানে কভার করছি। এখানে পুরো ভেবো না যে অবজেক্টিভ বই, অনলি অবজেক্টিভ না, অনলি অবজেক্টিভ না, এই বইটা পুরো ডেসক্রিপটিভ বই, ডেসক্রিপটিভ বই। ক্লিয়ার? প্লাস 4500 মতো প্লাস এমসিকিউ আছে এখানে। অবজেক্টিভটা মেন উদ্দেশ্য বই, প্লাস আমরা এক্সট্রা দিয়েছি 4500। এই বইটা আজই অর্ডার করো না, আমার কোড নাম্বার Y284। দেখবে খুব সুন্দর বই, কারণ Y284 নিলে একটু ডিসকাউন্টটা পড়ে, ঠিক না, কম পয়সায় পেয়ে যাবে। এটা আজকে অর্ডার দিলে আগামী 5-6 দিনের মধ্যে তোমার বাড়িতে মানে কুরিয়ারের মাধ্যমে পৌঁছে যাবে। এই বইটা কলেজ স্ট্রিটও পাবে না, কোথাও পাবে না, অনলাইন বই। ক্লিয়ার? এবং এই বইটা যখন ভাববে যে স্যার ডেলিভারি করতে আসবে, ডেলিভারি কুরিয়ার কি কোনো এক্সট্রা চার্জেস লাগবে বা ডেলিভারি চার্জেস লাগবে, না, না, কোনো ডেলিভারি চার্জেস লাগবে, দিলে চাইও দেবে না, লাগবে না। ঠিক আছে, চলো। ঔরঙ্গজেব কত সালে জিজিয়া ট্যাক্স চালু করেছিল? ঔরঙ্গজেব কত সালে জিজিয়া ট্যাক্স চালু করলো? এই যে এখনই বললাম না ঔরঙ্গজেব সম্পর্কে, হ্যাঁ, এখনই কথা হলো না, ঔরঙ্গজেব সম্পর্কে এখনই কথা হলো। ঔরঙ্গজেব কত সালে জিজিয়া ট্যাক্স চালু করেছিল? জিজিয়া, জিজিয়া কি? এটা হচ্ছে নন মুসলিম ট্যাক্স, নন মুসলিম ট্যাক্স, মানে হিন্দুদের ওপর জোর করে চাপিয়ে দিয়েছিল। এই জিজিয়া ট্যাক্সটাই কিন্তু, জিজিয়া জিজিয়া ট্যাক্সটাই কিন্তু মাথা রাখার চেষ্টা আকবর বন্ধ করে দিয়েছিল, আকবর বন্ধ করে দিয়েছিল, স্টপ করে দিয়েছিল। আনসার দাও, জিজিয়া ট্যাক্স কত সালে চালু করেছিল? এটা আমাকে তোমাদের হোমওয়ার্ক রইলো, ঠিক আছে, হোমওয়ার্ক রইলো, কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই ক্লাসের শেষে জানাবে। উলুগ খাঁ কোন রাজার সেনাপতি ছিল? উলুগ খাঁ, উলুগ খাঁ কোন রাজার সেনাপতি ছিল? ভীষণই ইন্টারেস্টিং কোশ্চেন, ভীষণ ভীষণ ইন্টারেস্টিং কোশ্চেন। উলুগ খাঁ কোন রাজার সেনাপতি ছিল? কোন রাজা? আলাউদ্দিন খলজি, ঔরঙ্গজেব, জেব, জালালউদ্দিন খলজি, বাবর। জি, উলুগ খাঁ কোন রাজার সেনাপতি ছিল? উলুগ খাঁ, উলুগ খাঁ কোন রাজার সেনাপতি ছিল? ঠিক না? উলুগ খাঁ কে ছিল? মঙ্গল রাজা, মঙ্গল রুলার, মঙ্গল রুলার, ঠিক না, মঙ্গল রুলার আব্দুল্লাহ খাঁ, আব্দুল্লাহ খাঁ, আব্দুল্লাহ খাঁয়ের সেনাপতি, চিফ কমান্ডো। ক্লিয়ার? চিফ কমান্ডো। ক্লিয়ার? আমরা ভারতবর্ষে শুনি, ছোটবেলা থেকে শুনি, ভারতবর্ষে একটা বদমাস আন্দোলনকারী ছিল যার নাম ছিল মঙ্গল, 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 মঙ্গল নাম শুনি, হ্যাঁ, কিন্তু মঙ্গলদের থেকেও ভারতবর্ষে বেশি আক্রমণ করেছে, এটা মাথা রাখবে। আমরা শুধু মঙ্গলই নামটাই শুনে যাই, মঙ্গল আক্রমণ, মঙ্গল আক্রমণ। আরে মঙ্গলদের থেকেও ভারতবর্ষে বেশি আক্রমণ করেছে তাঁতর নামও একটা জাতি, তাঁতর, তাঁতর। আমরা ভাবি মঙ্গল খুব স্ট্রং রাজা, ইয়ে দল একটা, ওটা দলই বলা চলে, রাজত্ব তো বলা চলে না, ঠিক আছে। সেই মঙ্গল রাজা আব্দুল্লাহ খাঁয়ের সেনাপতি ছিল উলুগ খাঁ। ক্লিয়ার? কোনো সমস্যা নেই, উলুগ খাঁ। এবার প্রশ্ন হচ্ছে, এবার প্রশ্ন হচ্ছে যে উলুগ খাঁ কোন রাজার সেনাপতি ছিল? এখানে তো আব্দুল্লাহ খাঁয়ের নাম নেই, তাহলে কি করবে? যখন আব্দুল্লাহ খাঁ তার সেনাপতি নিয়ে দিল্লি আক্রমণ করলো, দিল্লি আক্রমণ করার পর যখন দিল্লিতে হেরে গেল জালালউদ্দিন খলজির কাছে, তখন আব্দুল্লাহ খাঁ পালিয়ে গেল, উলুগ খাঁ থেকে গেল। উলুগ খাঁ বললো যে আমি আর দিল্লি যাব, আমি আর মঙ্গল ফেরত যাব না, আফগানিস্তান ফেরত যাব না, আমি এখানে থাকবো, সৈন্য নিয়ে এখানে থাকবো। তখন জালালউদ্দিন খলজি তাদের জন্য একটা শহর বানিয়ে দিল দিল্লিতে, যার নাম হচ্ছে মঙ্গলপুরি। ক্লিয়ার? মঙ্গল, মঙ্গলপুরি। ক্লিয়ার? যেটা হচ্ছে সাকেত কুতুব মিনার আছে, কুতুব মিনার মেট্রো স্টেশন পাশে সাকেত, কুতুব মিনার মেট্রো স্টেশনের থেকে পরে স্টেশন হচ্ছে সাকেত স্টেশন, সাকেতের থেকে একটু গেলেই তুমি বলতে পারবে যে মঙ্গলপুরি কোথায়, এখনো সে শহরটা আছে। যদি আমি কখনো যাই সে শহরটা কি অবস্থা আছে এখন, আমি তোমাদের ভিডিওতে তুলে ধরবো, চেষ্টা করবো। ক্লিয়ার?
কোন যুদ্ধে টিপু সুলতানকে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার জন্য ফ্রান্স ইস্ট ইন্ডিয়া কোম্পানি টিপু সুলতানকে হেল্প করেছিল? কোন যুদ্ধে? অবশ্যই টিপু সুলতানের সঙ্গে 4টে যুদ্ধ জড়িত। ফার্স্ট অ্যাংলো মাইসুর ওয়ার, সেকেন্ড অ্যাংলো মাইসুর ওয়ার, থার্ড অ্যাংলো মাইসুর ওয়ার, ফোর্থ অ্যাংলো মাইসুর ওয়ার, ঠিক আছে না? কোন যুদ্ধে টিপু সুলতানকে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার জন্য হ্যাঁ ফ্রান্স ইস্ট ইন্ডিয়া কোম্পানি হেল্প করেছে? কোন যুদ্ধে? সেটা হবে অবশ্যই সেকেন্ড অ্যাংলো মাইসুর যুদ্ধ। ফোর্থ অ্যাংলো মাইসুর যুদ্ধ হয়েছিল যেখানে টিপু সুলতানের ডেট হয়, টিপু সুলতানের ডেট হয়। থার্ড অ্যাংলো মাইসুর যুদ্ধ যেখানে টিপু সুলতানের সাথে সন্ধি হয়, যেখানে আমরা দিতে পারি ম্যাঙ্গালোরের সন্ধি। ক্লিয়ার? বোঝা গেল? সরি ম্যাঙ্গালোর ভুল বললাম গো, শ্রীরঙ্গপট্টমের সন্ধি ভুল বললাম। হতেই পারে, ঠান্ডাতে কথার আওয়াজ বেরোচ্ছে। শ্রীরঙ্গপট্টমের সন্ধি, ঠিক আছে? বোঝা গেল? চল, তোমাদের হোমওয়ার্ক রইলো ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন পার্টি কত সালে তৈরি হয়েছিল, এটা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানাবে। ক্লিয়ার? চলো আমি বলি, আমাদের আড্ডা 247 একটা মহাপ্যাক আছে যেটা হচ্ছে WBCS মহাপ্যাক। ক্লিয়ার? WBCS মহাপ্যাক ভীষণ গুরুত্বপূর্ণ প্যাকেজ। দেখুন আমরা হসপিটালে যাই, একটা প্যাকেজ সিস্টেম চলে না, প্যাকেজ। এখানে আড্ডা 247 আগামী 2 বছর যতগুলো ব্যাচ লঞ্চ করবে সবগুলো তোমরা ফ্রিতে পেয়ে যাবে, ফ্রিতে। ক্লিয়ার? যদি এই প্যাকেজটা নেওয়া থাকে, এখানে WBCS এর প্রিলিমসের ব্যাচ পাবে, মেন্সের ব্যাচ পাবে, প্লাস অপশনাল পেপার পাচ্ছ, প্লাস টেস্ট সিরিজ পাচ্ছ, প্লাস ইবুক পাচ্ছ। তাহলে ঘরে বসেই তো সব কিছু হয়ে যাচ্ছে। নিয়ে নাও প্যাকেজটা যদি ভালো লেগে থাকে। ক্লিয়ার? নিলে অবশ্যই আমার কোড নাম্বার Y284 নিয়ে নিও, ডিসকাউন্ট করবে, হাইস্ট ডিসকাউন্ট আছে। ঠিক আছে? চলো, ভালো লাগলে ক্লাসটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যদি কেউ নতুন এসে থাকে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো। দেখা হবে বন্ধু আবার ঠিক পরের ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।